ফুলশয্যা রাতে স্ত্রীর কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন তরুণ জীবনানন্দ। বিয়ের মুহূর্ত। বরিশালের দাশগুপ্ত বাড়ির বড় ছেলের বিয়ে হবে। কনের নাম লাবণ্য। বিয়ে তো হলো, কিন্তু কিছুই তো দেওয়া হলো না ছেলেকে। ঘড়ি, বাড়ি, গয়না, আসবাব কিচ্ছু না, শুধু একটি আংটি। না, ছেলেটি এতটুকুও রাগ করেনি, বরং ওই আংটি পাওয়ার জন্য ছিল প্রবল কুণ্ঠাবোধ। এরকম জানা থাকলে সে তো নিজেই এটা কিনে নিয়ে যেতে পারত। আর বিয়েতে এসব দেওয়া ব্যাপারই বা কেন থাকবে? লাবণ্য অবাক হয়ে গিয়েছিল তার স্বামীর এমন কথা শুনে। এমনই ছিলেন মানুষ জীবনানন্দ দাশ। কুণ্ঠিত, গুটিয়ে থাকা একজন মানুষ, অথচ কি দৃঢ়। পোশাক আশাকের প্রতি খুব একটা যত্ন থাকতো না তার কোনো কালেই। পরতেন মিলের মোটা ধুতি। একবার একটা ভালো ধুতি কিনে এনেছিলেন স্ত্রী লাবণ্য দাস। কথায় কথায় বলেছিলেন একটু ফিটফাট হয়ে সাজগোজ করে থাকতে, না হলে লোকে কি বলবে। তখন কিছু একটা লিখছিলেন জীবনানন্দ। লেখা থামিয়ে চুপ করে থাকলেন কিছুক্ষণ। রাগলেনও না, কিছুই করলেন না, শুধু শান্ত ধীর গলায় বললেন, তুমি যেভাবে খুশি সাজ পোশাক করো, তোমার সেই ইচ্ছে আমি কোনোদিন বাধা দেব না, কিন্তু আমাকে এ বিষয়ে তোমার ইচ্ছা মতো চালাতে বৃথা চেষ্টা করো না। রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন স্ত্রী লাবণ্য। তারপর থেকে আর কখনো একটা এমন কথাও বলেননি। তার বিয়ের ফুলশয্যার একটি ঘটনা বেশ কিছু লেখায়, স্মৃতিচারণায় উঠে এসেছে। জীবনানন্দ ও লাবণ্য কেউই সেভাবে আগে কথা বলেননি। ফুলশয্যার রাতে জীবনানন্দের মুখ থেকেই বেরোলো প্রথম কথাটি। বলা ভালো অনুরোধ, একটি গানের। কোন গান? জীবনানন্দ বললেন, জীবন মরণের সীমানা ছাড়ায়। ফুলশয্যার দিন নববধূকে এমন অনুরোধ আগে কি কেউ করেছে? তাও একবার নয়, দুবার। অনেক পরে লাবণ্যের কারণ জিজ্ঞাসা করায় জীবনানন্দ দাশ দেখিয়ে দিয়েছিলেন গানটির দুটো লাইন। আজি এ কোন গান নিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল নামিয়া। সমস্তটা চুপ হয়ে গেলে কবি জীবনানন্দ দাশের গলা বেজে উঠল। জীবনের শুভ আরম্ভই তো এমন গান গাওয়া উচিত। অন্যের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় কখনো মাথা গলাতেন না তিনি। তার সামনে কেউ সেটা করুক তেমনটাও চাইতেন না। জীবনানন্দের মতোই বড় হয়ে যে যেটা উচিত বলে মনে করবে সে সেটাই করবে, কারো তাতে বাধা দেওয়া ঠিক নয়। লাবণ্য দাস একসময় জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। অবশ্য সময়টাও ছিল সেই রকমই। যাই হোক, যথারীতি তিনি পুলিশের নজরে পড়লেন। সেই সূত্রেই সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন অফিসাররা। সেই সার্চের জন্য গোটা ঘর একেবারে লণ্ডভণ্ড। জীবনানন্দের প্রাণাধিক প্রিয় কবিতার খাতাগুলো অক্ষত ছিল না। শেষে ঘর থেকে পাওয়া যায় আয়ারল্যান্ড বিপ্লবের ইতিহাস নিয়ে একটা বই। যে জীবনানন্দকে মুখচোরা বলে জানত সবাই, সেই তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে সেদিন দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন একের পর এক প্রশ্নের। বইটি যে বিএ ক্লাসের ইতিহাসের রেফারেন্স বই, সেই কথাটাই বারবার বলছিলেন তিনি। পরে অন্যরা লাবণ্যের প্রতি বিরক্ত হলেও জীবনানন্দ কখনো বিরক্ত হননি, বরং দেশের স্বাধীনতার জন্য চিন্তা করেন বলে অত্যন্ত গর্ব হয়েছিল তার সেদিনে সেই অফিসারদের মধ্যে একজন অবশ্য চিনতে পেরেছিলেন কবি জীবনানন্দকে। যখন গোটা ঘরে তল্লাশি চলছিল তখন তার হাতে উঠেছিল ঝরা পালক। পরের দিকে এই রকম আরো ছেলে মেয়ে তার কবিতার কাছে এসে বসে থাকত। ল্যান্সডাউন রোডের বাড়ি ভরে উঠত তাদের নিয়েই। কাউকে নিরাশ করতেন না তিনি কখনো। এরাই যে তার ভবিষ্যতের আশা ভরসা। এতক্ষণ আমি কবি জীবনানন্দ দাশের সম্পর্কে যে কটি লাইন পড়লাম, সে কটি লাইন মূলত সমাজ মাধ্যম থেকে সংগৃহীত। এর নিচে সংগৃহীত কথাটা লেখা ছিল এবং তার নিচে লেখা ছিল ঋণ মানুষ জীবনানন্দ ওরফে লাবণ্য দাস। আমি এখানে এই লেখার লেখকের নামও উল্লেখ করছি, তাকে সম্পূর্ণ ক্রেডিট দেওয়ার জন্য।
সমাজ মাধ্যম থেকে যে নামটি আমি সংগ্রহ পেয়েছি সেই নাম অনুসারে এই লেখার লেখকের নাম শ্রী অরিত্র সোম। আমি কবি জীবনানন্দ দাশকে এবং একই সঙ্গে এই লেখার লেখক শ্রী অরিত্র সোমকে আমাদের এই চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।